আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেরপুর ৩ আসনের জামাত প্রার্থীর ইন্তেকাল, নির্বাচন কি স্থগিত হবে, যা আছে আইনে। কঠিন চ্যালেঞ্জের মুখে শেষবারের মতো যে অনুরোধ করলেন ফখরুল। ডাকসু বিতর্কে অংশ নেবেন কি তারেক রহমান। যুক্তরাষ্ট্রকে উস্কাচ্ছে ইসরায়েল, যুদ্ধে ইরানের সক্ষমতা নিয়ে ভয়ঙ্কর তথ্য। অ্যাপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিন্টন। এবার বিস্তারিত। শেরপুর ৩ শ্রীবরদী ঝিনাইগাতি আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামাত সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তার মৃত্যুতে ওই আসনের নির্বাচনী কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জামাতের এই নেতার মৃত্যুতে ভোট স্থগিত হবে কিনা, যদিও জাতীয় সংসদ নির্বাচনের কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিষয়ে বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২-এর সুনির্দিষ্ট বিধান রয়েছে। আরপিও ১৯৭২ অনুচ্ছেদ ১৭(১) এর ব্যাখ্যায় বলা হয়েছে, আইনের ১৭ নম্বর অনুচ্ছেদের ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল করতে হবে। আইনের মূল পয়েন্টগুলো হলো: রিটার্নিং কর্মকর্তার ভূমিকা। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন। অপরিবর্তিত প্রার্থী যারা আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যাদের মনোনয়নপত্র বৈধ ছিল, তাদের নতুন করে ফরম জমা বা জামানত দিতে হবে না। শুধুমাত্র নতুন প্রার্থীরা ওই আসনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ: যদি সংশ্লিষ্ট আসনে বিকল্প প্রার্থী একই দলের থাকে অথবা মৃত ব্যক্তিটি যদি চূড়ান্ত বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত না হন, তবে নির্বাচন স্থগিত হয় না। শেরপুর ৩ আসনের ক্ষেত্রে নুরুজ্জামান বাদল যেহেতু জামাতের একক ও চূড়ান্ত প্রার্থী ছিলেন, তাই আইন অনুযায়ী এই আসনে ভোট স্থগিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক নিয়ে, জামাত মনোনীত প্রয়াত মাওলানা নুরুজ্জামান বাদল দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন হাতপাখা, বাসদ মার্ক্সবাদী মনোনীত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান কাচিমার্কা এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশাহ মোটরসাইকেল। বিষয়টি নিশ্চিত করতে শেরপুর ৩ আসনের ঝিনাইগাতি সহকারী রিটার্নিং কর্মকর্তা অনিন্দিতা রানী ভৌমিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নির্বাচন স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রিটার্নিং কর্মকর্তার। এ বিষয়ে আপাতত আমি কোনো মন্তব্য করতে চাই না। এদিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতি মিনি স্টেডিয়ামে প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে আসনটি ঘিরে বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলার জামাতের সেক্রেটারি রেজাউল করিম পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই উত্তপ্ত পরিস্থিতির রেশ কাটতে না কাটতে এবার মূল প্রার্থীর মৃত্যুতে আসনটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও ১ আসনের ভোটারদের কাছে এক আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনকেই নিজের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি। তার আসনে জামাতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন শক্তিশালী অবস্থান তৈরি করায় এ ধরনের স্ট্যাটাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে এই আকুতি জানান তিনি। মুহূর্তেই তার এই পোস্টটি নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়। পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনা লোক হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন, যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি। বিএনপির এই শীর্ষ নেতার এমন বিদায়ী বার্তার পর ঠাকুরগাঁও সহ দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা একে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনের শেষ ইচ্ছা হিসেবে দেখছেন। মির্জা ফখরুল তার বার্তায় নিজেকে আপনাদের সেবক হিসেবে পরিচয় দিয়ে ভোটারদেরকে ব্যক্তিগত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন। ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর এমন আহ্বানে নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। তার এই আবেগঘন আবেদনের পর নির্বাচনী মাঠের সমীকরণ কি দাঁড়ায় তা দেখার জন্য এখন অপেক্ষা ভোটের দিন পর্যন্ত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষদের নীতিমালা নিয়ে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের জন্য সবচেয়ে কার্যকর নীতিমালা কি হতে পারে সে বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া দরকার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি, কে এই দেশের মানুষের সেবা আরও ভালোভাবে করতে পারে তা প্রমাণ করার জন্য। পোস্টে তিনি আরও বলেন, নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামাত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও মানুষের কথা শোনার একটি ভিন্ন ধারা তুলে ধরেছে। সহিংসতার বিপরীতে কল্যাণমুখী রাজনীতির কথা উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান লেখেন, মানুষ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। তার এই পোস্ট শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম মন্তব্য করেন, ডাকসু এটি আয়োজন করতে আগ্রহী, তবে কী ধরনের কাঠামো বা ফরম্যাটে এই বিতর্ক অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে জামাত আমিরের পোস্টে কোনো বিস্তারিত উল্লেখ নেই। এ নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পারমাণবিক চুক্তি ইস্যুকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চরমে পৌঁছানোয় ভয়ঙ্কর এক যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে। থমথমে এই পরিস্থিতিতে মধ্যে পেছন থেকে যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়ে চলেছে ইসরায়েল। তবে সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানও। আর যুদ্ধ সত্যিই বেঁধে গেলে ইরানের যে যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করার যথেষ্ট সক্ষমতা আছে তা প্রকাশ পেয়েছে খোদ মার্কিন প্রভাবশালী গণমাধ্যমে। সোমবার 2 ফেব্রুয়ারি টিআরটি ওয়ার্ল্ড ও ওয়াশিংটন পোস্টের পৃথক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী রোববার ইরান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা বৈঠক করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে দেশটির শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সফর শেষে দেশে ফেরা ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির এই বৈঠকে উপস্থিত ছিলেন। ওয়াশিংটন সফরে তিনি ইরান ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে মোসাদের প্রধান ডেভিড ভার্নিয়াও উপস্থিত ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সফর গোপন রাখতে ইয়াল জামির সামরিক বিমানের পরিবর্তে ব্যক্তিগত বিমানে যাত্রা করেন। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে তিনি ওয়াশিংটনকে রাজি করানোর চেষ্টা করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা ট্রাম্প প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেছে, এই পর্যায়ে এসে ইরানে হামলা থেকে বিরত থাকলে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তেহরান। হঠাৎ ইউরোপের রাষ্ট্রদূতের তলব কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। গত শুক্রবার 3 জানুয়ারি পেন্টাগনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের 2জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ও ইয়াল জামির অংশ নেন। তবে ওই বৈঠকের আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানকে হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে নিজেদের নৌবহর জোরদার করেছে যুক্তরাষ্ট্র। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের প্রসঙ্গে মার্কিন কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। হাউজ ওভারসাইট কমিটির আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাব পাশের ঠিক কয়েকদিন আগেই এই সিদ্ধান্ত জানালেন তারা। 43 বছর পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেশনাল প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন বলে জানায় দেশটির সংবাদ মাধ্যম সিএনএন নিউজ। সোমবার 2 ফেব্রুয়ারি স্থানীয় সময় রাতে বিল ক্লিন্টনের মুখপাত্র অ্যাঞ্জেলা উরেনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্লিন্টন দম্পতির অভিযোগ, এই তদন্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হেনস্থা করার কৌশল ছাড়া আর কিছুই নয়। অতীতে অ্যাপস্টেইনের সাথে পরিচয়ের কথা স্বীকার করলেও জেফ্রি অ্যাপস্টেইনের সাথে অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানার কথা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। যদিও অ্যাপস্টেইনের ব্যক্তিগত জেটের ফ্লাইটে ক্লিন্টনের ভ্রমণের রেকর্ড এবং তার অবকাশ যাপনের কিছু পুরনো ছবি সম্প্রতি দেশটির বিচার বিভাগে প্রকাশ করেছে। তাতে বিল ক্লিন্টনকে অ্যাপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি রিসোর্টে দেখা যায়। একটি ছবিতে তাকে সুইমিং পুলে এবং আরেকটিতে হট টাবে শুয়ে থাকতে দেখা যায়। তবে ক্লিন্টন দম্পতির দাবি, এই ছবিগুলো অনেক পুরনো এবং অ্যাপস্টেইনের সাথে সম্পর্ক 2 দশক আগেই ছিন্ন হয়েছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। অর্ধশতকের বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশ্যে পৃথিবী ছাড়তে যাচ্ছে মানুষ। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আর্টেমিস 2 মিশনের 4 মহাকাশচারী যাচ্ছেন চন্দ্রাভিযানে। 1972 সালের পর 54 বছরের দীর্ঘ বিরতি শেষে ফের চাঁদের উদ্দেশ্যে মানবযাত্রা। নাসার $multi-billion প্রজেক্ট আর্টেমিস মুন মিশনের আওতায় এই অভিযান।
এর আগে 2022 সালে আর্টেমিস 1 মিশনে কোনো মানুষ ছাড়াই চাঁদে পাঠানো হয়েছিল রকেট। তবে এই যাত্রায় চাঁদের কক্ষপথ তো বটেই, মানব ইতিহাসের আগের সব রেকর্ড ভেঙে মহাকাশের সবচেয়ে দূরতম সীমানায় পৌঁছাবে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম। আর্টেমিস মিশন ট্যুর ম্যানেজমেন্ট টিম চেয়ারম্যান জন হানিকাট বলেন, মহাকাশচারীদের নিয়ে এই চন্দ্রভ্রমণ অভিযানটি হবে চাঁদের স্থায়ীভাবে মানুষের উপস্থিতি নিশ্চিতে আমাদের প্রথম পদক্ষেপ। 10 দিনের এই যাত্রায় রকেটের লাইফ সাপোর্ট ও নেভিগেশন সিস্টেমগুলো মহাকাশের চরম প্রতিকূল পরিবেশে কতটা কার্যকর তা যাচাই করা হবে, যা ভবিষ্যতে চাঁদের বুকে অবতরণের পথ আরও সহজ করে দিবে। মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান দেবেন এই মিশনের নেতৃত্ব। এর পাশাপাশি আর্টেমিস 2 মিশনের থাকবেন রকেট পাইলট ভিক্টর গ্লোভার এবং 2 বিশেষজ্ঞ ক্রিস্টিনা কোচ ও কানাডিয়ান অ্যাস্ট্রোনট জেরেমি হ্যানসেন। তবে চাঁদে অবতরণ না করে উপগ্রহের চারপাশ প্রদক্ষিণ, প্রয়োজনীয় গবেষণা ও আর্টেমিস মিশন 3 এর সম্ভাব্য কিছু প্রস্তুতি নিয়ে পৃথিবীতে ফিরে আসবে দলটি। মঙ্গলবার মিশনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত হয় ওয়েট ড্রেস রিহার্সাল, যেখানে পরীক্ষামূলকভাবে রকেটটি উৎক্ষেপণের সময় তরল হাইড্রোজেন লিকেজ ধরা পড়লে মিশন পেছানোর সিদ্ধান্ত নেয় নাসা। কক্ষপথের জটিল হিসাব নিকাশ মিলিয়ে আগামী মার্চ মাসে নির্ধারিত হয়েছে আর্টেমিস মিশন 2 এর সম্ভাব্য যাত্রা। এবার খেলার খবর। সম্প্রতি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সিদ্ধান্ত না মানায় আইসিসির উপর পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ নতুন কিছু নয়, তবে আইসিসিকে জবাব দিতে বিদ্রোহী সংস্থা খোলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সম্প্রতি সাউথ এশিয়া ইন্ডেক্স নামে একটি এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টের টুইট শেয়ার দিয়েছেন তিনি, আর ক্যাপশনে বিদ্রোহী সংস্থা খোলার কথা জানিয়েছেন আসিফ। সাউথ এশিয়া ইন্ডেক্সে বলা হয়েছে, বাংলাদেশকে ফিরিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় হস্তান্তর করলেই কেবল পাকিস্তান টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে বলছে, পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে গর্তে পড়েছে আইসিসি। বড় অঙ্কের রাজস্ব হাতছাড়া হওয়ায় শঙ্কায় সেই সিদ্ধান্ত বদলাতে বিশ্ব ক্রিকেট সংস্থাটি পিসিবির পাকিস্তানের দ্বারস্থ হয়েছে। ওই রিটুইটের ক্যাপশনে খাজা আসিফ লিখেছেন, ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্রলোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বে 2 চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা, কিন্তু ওই ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। ওই ম্যাচ থেকে মেগা টুর্নামেন্টের বড় একটি অর্থ পকেটে পুরে আইসিসি। একই সঙ্গে এই দ্বৈরথ চলাকালে প্রতিটি সেকেন্ডেই মূল্যবান বিজ্ঞাপনী ও টিভি সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠানের জন্য, ফলে আইসিসির সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করার জন্য পিসিবিকে অনুরোধ জানায়। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।